দ্য সাইলেন্ট ম্যানর, লেখনীতে ডাইনেম রোজ লাকি। পর্ব সংখ্যা 35। ভোরবেলা পাখির কিচিরমিচির শব্দে চারপাশে মুখরিত। শীতের প্রায় শেষ দিকে রায়ানের ডাকে ফারদিনার ঘুম ভাঙে। হকচকিয়ে হয়ে শোয়া থেকে উঠে বসে সে। বুকের ভেতর ধুক ধুক শব্দ শোনা যাচ্ছে এখনো। বোধহয় তার আশেপাশের সবাই এই শব্দ শুনতে পাচ্ছে। তার চোখ দুটো হঠাৎ করে গোল হয়ে যায়, মনে যেন প্রসারিত অন্ধকারে ডুবে গেল। পলক পড়ছিল না, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে রায়ানের দিকে। ভয়ের ভেতরের ছায়া যেন চোখের মধ্যে পড়ছে। পাশে রশিদ তালুকদার, সে বন্দিশালায় বন্দি নয়, মহল ঘরে। রশিদ ফারদিনার মাথায় হাত বুলিয়ে বলছে, ভয় পেয়েছিস? ফারদিনা বিস্ময়ে তাকালো রশিদের দিকে, তারপর রায়ান, সায়েম, আবিদ এবং কিছু দাসীদের উপস্থিতি অনুভব করলো। দাসীদের হাতে খাবারের থালা। ফারদিনা সবার দিকে বেশ আতঙ্কিত দৃষ্টিতে তাকালো। গত রাতের কথা মাথায় আঘাত পেয়েছে তার। মনে করতেই মাথায় হাত দিল। সবকিছু ঠিক আছে। স্বপ্ন দেখছিল ফারদিনা? কঠিন স্বপ্ন, দুঃস্বপ্ন? সে খুশি হয়েছে স্বপ্ন বলে। যা দেখেছে সবই মিথ্যা। হাঁপ ছেড়ে বাঁচল। ফারদিনা রাশিদের প্রশ্নের জবাব দিল না। খারাপ স্বপ্ন দেখেছিলাম, তাই ভয় পেয়েছি। তোকে নিয়ে গতকাল চিন্তায় ছিলাম। ঘরে না পেয়ে বাইরে খুঁজতে গেছিলাম। এরপর জানতে পারি তুই মহল ঘরে। তোর শরীর ঠিক আছে? রায়ান বলল, আমি ঠিক আছি। আবিদ ফারদিনার পাশে বসলো। হাকিম কাজের জন্য দূরে গেছে, দুদিনে ফিরে আসবে। এরপর তোকে চিকিৎসা করাবো। ফারদিনার শালটা শক্ত করে জড়িয়ে ধরলো। গত রাতে স্বপ্ন দেখেছে, কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না তার। সবকিছু কতটা স্পষ্টভাবে স্বপ্নের জগতে ফুটে উঠেছে। সুফিয়ানের সাথে আজকাল বেশি একটা দেখা করবে না বলে নিশ্চিত করলো, কেননা তার ওপর নজরদারির জন্য খাস লোক রাখা হয়েছে। সে কখন ফারদিনাকে আর সুফিয়ানকে একসাথে দেখে ফেলে বলা যায় না। ফারদিনা আজকাল হতাশ চাদরে মরে যাচ্ছে। রশিদ ছড়ি হাতে উঠে দাঁড়ালো। ধীর কণ্ঠে দাসীদের বলল, ফারদিনার যত্ন কর। এরপর ফারদিনার দিকে তাকিয়ে বলল, হাত মুখ ধুয়ে নাস্তা সেরে নে। কিন্তু আমার খেতে ইচ্ছে করছে না। যখন খেতে ইচ্ছে করবে তখন খাবো। আবিদ ফারদিনার কপাল ছুঁয়ে বলল, শরীরে তো জ্বর নেই, তাহলে হঠাৎ তোর কি হলো? জানি না। যা তুই হাত মুখ ধুয়ে আয়, আমি আজ তোকে নিজের হাতে খাইয়ে দিব। ফারদিনা বাধ্য হলো। বিছানা থেকে নেমে মুখ ধোয়ার জন্য বাথরুমে গেল। রশিদ সবাইকে লক্ষ্য করে বলল, তোমরা দেখো ওকে খাওয়াতে পারো কিনা। আমার বের হতে হবে। দারোগার কাছে যাব বলে হলঘর থেকে বেরিয়ে গেল সে। কুদ্দুস তার পেছন পেছন গেল। ফারদিনা হাত মুখ ধুয়ে আসলো। বিছানায় বসে পড়ে। তিনজন দাসী কয়েক পদ খাবার হাতে নিয়ে আসলো। দুধ ও মালাই, ঘি পরোটা আর রুটি, আলুর দম, ডিম ভাজা, সন্দেশ, সবগুলো খাবারই ফারদিনার পছন্দ, কিন্তু আজ কোনো খাবারই তার মুখে তুলতে ইচ্ছে করছে না। ফারদিনা বিরক্ত হলো। তখনই উপস্থিত হলো জেবুন্নেসা। ফারদিনার আপ্যায়ন করে খাওয়ানো হচ্ছে, যা ওনার সহ্য হচ্ছে না। মুখ ভেঙচি কেটে মনে মনে বলে, যত সব আদিক্ষেতা। ফারদিনা এবার রায়ানের দিকে তাকালো। সে জানালা থেকে বাইরে দেখছে। স্যাম বসে বসে সিগারেট টানছে। আবির চেয়ারে বসে ফারদিনার দিকেই দেখছে। তাকে জোর করে খাওয়ানোর চেষ্টা হচ্ছে। বিষয়টি তার কাছে অস্বাভাবিক মনে হলো। খাবারে বিষ আছে বলে মনে করলো। তাই ভাইরা সত্যিটা জেনে না জানার অভিনয় করছে, সে প্রমাণ ছাড়া নিশ্চিত হলো। একদিন এক অচেনা ব্যক্তি তার কাছে চিঠির মধ্যেই বার্তা পাঠিয়েছিল, সে যার ওপর সবচেয়ে বেশি ভরসা করে তারাই তার ক্ষতির কারণ হবে, তার জীবনের ইতি টানবে। আবিদ খাবারের লোকমা তুলে ধরল। আবিদকে ফারদিনা ভরসা করে। সে আজ এই খাবারের জন্য জোর করছে। নিশ্চয়ই এর পেছনে রহস্য লুকিয়ে আছে। আবিদ বলল, কি ভাবছিস? হ্যাঁ কর। ফারদিনা বলল, তোমরা খেয়েছো? না, তোকে খাইয়ে খাবো। তুমি আগে খাও, নয় আমি খাবো না। আবিদ বিনা বিধায় এক লোকমা খাবার নিচের মুখে তুলে নেয়। এরপর ফারদিনার মুখে তুলে দিল। ফারদিন আবিদের কণ্ঠনালীর দিকে তাকিয়ে আছে। খাবার চিবোচ্ছে, গিলছে না। সেও চিবোচ্ছে। আবিদ যতক্ষণ না গিলবে সেও গিলবে না। আবিদ সেকেন্ড কয়েক পর গিলে ফেললো। ফারদিনা দেখলো। অবশেষে সেও নিশ্চিত হলো খাবারে বিষ নেই। ফারদিনা প্রথম লোকমা খেয়ে দ্বিতীয় সময় বমি বমি ভাব আসে। হঠাৎ ফারদিনার মুখ ভেঙচে যায়। বুকের ভেতর কেমন উথাল পাতাল হচ্ছে তার। দাসীরা এগিয়ে এসে জল হাতে ধরে। আবিদ সহ সবাই আশ্চর্যভাবে তাকায়। জেবুন্নেসা কপালে আধভাজ করে দেখে। রায়ান আবিদকে বলল, ওর শরীর অনেক খারাপ, জলদি হাকিমকে আনতে হবে। আবিদ একজন দাসীকে বলল, আপাতত ওর বমি
কমার কোনো উপায় আছে? দাসী বলল, টকটক খেলে বমি কমবে। তাহলে দাঁড়িয়ে আছিস কেন, দ্রুত নিয়ে আয়। দাসী ছুটে যায় রান্নাঘরে। ফারদিন আপাতত নিজেকে সামলে নিয়েছে। দাসীরা খাটে এনে বসায়। আবিদ বেশ আদুরে গলায় বলে, ঠিক হয়ে যাবি, আমরা দেখছি হাকিম ফিরবে কবে। আজ খোঁজ করছি অন্য হাকিমের। এই ঘরে থাকবি নাকি তোর ঘরে দিয়ে আসবো? আমার ঘরে যাব। ফারদিনা নিজ ঘরে এসে শুয়ে পড়ে। তার সাথে ভাইয়েরা জেবুন্নেসার মুখে পানে একসাথে বসে। ততক্ষণে ঝিলমিল ছুটে আসে ফারদিনার কাছে। ওর হাতে টক জাতীয় আচার, লেবু তেঁতুল থেকে শুরু করে কয়েক ধরনের। রান্নাঘরে রান্না করতেছিল ঝিলমিল। একজন দাসী তখন ফারদিনার কথা বলতে আচার নিয়ে হাজির। আবিদ ঝিলমিলকে বলল, আমার বোনের যত্ন নে, ওকে টক খাওয়া, বমি দিয়েছে। জেবুন্নেসা পিকদানিতে ফেললো। এরপর বললেন, আগেও বলছিলাম অঘটন ঘটছে, এখন দেখছিস তো, কে জানে কোথা থেকে কার ফসল নিজের। বাকি কথা বলার আগেই তার কারণ আবিদ রাগান্বিত চোখে তার দিকে তাকিয়েছে। বলল, কোথা থেকে কি অঘটন ঘটিয়েছে মানে কি বলতে চাইছেন আপনি? তোরা ছেলে মানুষ, এ ধরনের লক্ষণ তোরা বুঝবি না। রায়ান এগিয়ে এলো, আবার বলল, অসুস্থ হতে পারে, হয়তো পেটে সমস্যা হয়েছে, এদিক সেদিক ঘুরেছে, তাই এমনটা হয়েছে। জেবুন্নেসা হেসে বলে, আমার কথা বাসি হইলে মিষ্টি হইব। যত দ্রুত সম্ভব হাকিমকে নিয়ে আয়, বেশি দেরি হয়ে গেলে নতুন মেহমান আয়া পড়ব। সাইম প্রচন্ড রেগে গেল জেবুন্নেসার কথায়। জেবুন্নেসার পেট দেখে রেখে কথা বলছে, কিন্তু পরিষ্কার করে বলছে না। ফারদিনা রেগে মেগে জেবুন্নেসার দিকে তাকালো, কিছু বলল না। কিছু বললেই ঝগড়া বেঁধে যাবে। ফারদিনা এখন মোটেও ইচ্ছা করছে না তার সাথে ঝগড়া করতে, নিজেকে বড্ড ক্লান্ত লাগছে। ঝিলমিল ফারদিনার দিকে আচার এগিয়ে দিল। সে প্রথমে কাগজি লেবুর একটু টুকরা মুখে তুলে নিল। লেবুর গন্ধ আসতেই ফারদিনার স্নায়ু যেন শীতল হলো। ফারদিনা বসে বসে কয়েক টুকরো খেলো। রায়ান এবং আবিদ অপেক্ষা করছে ফারদিনা কখন বলবে, এখন আমি ঠিক আছি। অপেক্ষা করতে না পেরে রায়ান জিজ্ঞেস করলো, এখন ঠিক আছিস? বমি ভাব কমেছে? তোমরা যাও, আমি ঠিক আছি। আবিদ ঝিলমিলকে লক্ষ্য করে বলল, ওর খেয়াল রাখিস। বলে যেতেই ফারদিনা বলল, ভাই সারাদিন ঘরের মধ্যে বসে থাকলে শরীর আরো খারাপ লাগবে, একটু বের হই। প্রকৃতির মাঝে বের হলে ভালো লাগবে, ফারদিনার কণ্ঠে অনুরোধ। রায়ান রাজি হলো না। স্যাম রায়ানের দিকে তাকালো। আবিদ বলল, আচ্ছা ঘুরে আয়, সাথে ঝিলমিলকে নিয়ে যা, তবে বাড়ির আশেপাশে অবধি সীমাবদ্ধ, এর থেকে দূরে যাবি না। ঠিক আছে। ফারদিনা মাথা কাত করে বোঝালো, ঠিক আছে। জেবুন্নেসার আগে জ্বলে উঠে ঘর থেকে বেরিয়ে গেল। রায়ান, আবিদ, সায়েম তারাও বেরিয়ে যায়। ঝিলমিল ফারদিনার ঘনিষ্ঠ হয়ে বসে বলল, তোর সত্যি কি হয়েছে বলবি তো? আমি সত্যি আজকাল খেতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না শরীর, জানি না কি হয়েছে। এমন কিছু তো করিনি যাতে তোর ক্ষতি হয়। ফারদিনা হঠাৎ ষষ্ঠ ইন্দ্রিয় যেন নিস্তেজ হয়ে গেল, মাথা আওড়ালো। না তো। সকাল 8টার দিকে ঘুম ভাঙে সুফিয়ানের। এখনো বিছানায় শুয়ে পাশাপাশ করছে। সাধারণত কেউ এত দেরিতে ঘুম থেকে ওঠে না। কেউ দেখলে বলবে জমিদারের মতো ঘুমাচ্ছে, কাজকর্ম ফেলে। কাজকর্ম আছে, ফসল তুলতে হবে। বদলু, হাবলু, লাল মিয়া, সুলেমানকে কে জবে থেকে কাজে লাগিয়েছে তখন থেকে সুফিয়ান একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পেয়েছে। আজ ওদের পরিশ্রমিক দেওয়ার দিন। পারিশ্রমিক পেয়ে নিশ্চয়ই ওরা খুশি হবে। কাজের ওপর পারিশ্রমিক, কৃষকের পারিশ্রমিক তখনই দেওয়া উচিত যখন তার গায়ের ঘাম শুকাবে না। কিন্তু সুফিয়ান বোধহয় একটু দেরি করে ফেলেছে। সুফিয়ান উঠছে না। গতকাল সারা রাত প্রায় জেগেছিল। ফারদিনা চলে যাওয়ার পর রাঙার কাছে বেশ অনেকক্ষণ বসেছিল। ঠান্ডা, হাত পা অবেশ হয়ে যাচ্ছে, রক্ত চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এরপর ঘরে ঢুকেই বিছানায় শুয়ে শুয়ে বেশ কিছুক্ষণ বই পড়েছিল, কিন্তু বই মন বসছিল না। ফারদিনার কথাই বারবার মনে পড়ছিল। সুফিয়ান হামি তুলে উঠে বসলো। অলস ভঙ্গিতে সুলেমানের কণ্ঠ ভেসে আসে, ভাই এখনো ঘুমান নাকি? সুফিয়ান চাদরটা পেঁচিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। সুলেমানের হাতে চৌখা বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। ওর বাকি 3 সঙ্গী ওকে বলছে আজই যেন সুফিয়ানকে শেষ করে ফেলে। নাই, ওকে শেষ করবে ওরা। সুফিয়ান ওর হাতে শৌচা বক্স দেখে বলে, সকাল সকাল এসব দিয়ে কি করবি? সুলেমান কাপা কাপা গলায় বলে, আপনার দাড়ি গোফ বড় হয়েছে, ঠিক করা দরকার। গতকাল বলছিলেন আজ করবেন, তাই বলে একবার ঢোক গিল। সুফিয়ান দু চোখের ভুরু কুচকে সুলেমানকে পর্যবেক্ষণ করলো। এরপর বলল, আমার দাড়ি গোফ ঠিক হয়ে আছে, তারপর যখন শৌচ করার ইচ্ছা তো কর, আয়। সুফিয়ান ঘরের ভেতর গেল। সুলেমান বারান্দায় বসে। সুফিয়ান দাঁত মেজে নিল। কলসি থেকে জল ঢেলে ঘরের ভেতর গেল। হাত মুখ ধুয়ে ফেলে গামছা দিয়ে মুছে নিল। সুফিয়ান ঘর থেকে একটা চেয়ার এনে বারান্দায় বসলো। চেয়ারের হাতল 2 হাতে ভর দিয়ে
ব্রিটিশিয়ান এভাবেই বসে আমাদের দেশে পুরোপুরি ব্রিটিশদের আয়ত্তে। তাহলে তাদের ঘৃণা করছিস কেন? আপনার মুখে কথা মানায় না। তাদের থেকে সবাই মুক্তি পেতে চায়। ঠিকই বলেছিস, আমার দাদাও তাদের ঘৃণা করত। মাটিতে একটা পিঠি রাখা। সুফিয়ান সেটার উপর বসলো। সুলেমানের সামনে বসে সুলেমান প্রথমে খুর বের করে সুফিয়ানের গলার কাছে নিল। সুলেমানের হাত কাঁপুনি। সুলেমান বলল, আগে সাবান দিতে হয়, ভুলে গেছি। সুলেমান ক্ষীণ চোখে সুফিয়ানের চোখের দিকে তাকালো। সুফিয়ান বড্ড চালাক চতুর ছেলে, সে মেনে নিল। বলে, ভুল হচ্ছে। বক্স থেকে সাবান বের করে ফেনা তৈরি করলো। তারপর পুনরায় হাতে খুর নিল। ধারালো খুর। বদরু হাবলুল আলমিয়া দূর থেকে তাদের অনুকরণ করছে। কখন সুফিয়ানের গলাটা কেটে ফেলবে সুলেমান। সুলেমান ধীরে ধীরে এর দাড়ি কাটছে। সুফিয়ানের কাটা প্রায় শেষ পর্যায়ে। সুলেমানের হাত কাঁপছে। দূরে একবার বদরু ওদের দিকে তাকালো। ওর ইশারায় বোঝালো গলাটা জলদি কেটে ফেল। সুলেমান চোখ সরিয়ে নেয়। ওর কাপা হাতটা সুফিয়ান ধরে ফেলে ধপ করে বলল, এভাবে হাত কাঁপলে তো আমার গলা কেটে যাবে। দুঃখিত, সুলেমান বলল ভেজা কণ্ঠে। বাদ বাকিটুকু কাটার জন্য সুলেমান হাত বাড়তে সুফিয়ানের মুখের দিকে তাকালো। কতটা মায়া ভরা এই চেহারায়। তেমনি অন্যদিনের প্রতি মায়াশীল সুফিয়ান। ওদের কাজের পর থেকে আর ওরা তাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে। অনুতপ্ত হলো সুলেমান। সুলেমান মাটিতে লুটিয়ে বসে পড়ে। খুঁটটা ফেলে দেয়। হু করে কান্না শুরু করে। সুফিয়ানের ওর কান্না দেখে গভীর নিঃশ্বাস ফেলে ঠোঁট বাঁকিয়ে নীরব কণ্ঠে হাসে। তোরা গত দুদিন ধরে আমাকে মারতে চাইছিস। আমি আগেই টের পেয়েছি, বুঝতে পেরেছি, নিশ্চিত ছিলাম। দেখছিলাম তোরা কিভাবে আমাকে মারার পথ খুঁজে বের করিস। মৃত্যু আমার কতটা কাছে ছিল দেখ। খুঁট দিয়ে আমার গলাটা কেটে দিলে আমি হয়তো মরে যেতাম। তাহলে মারলি না কেন? সুলেমান বিনিময়ের সাথে বলে, আমাদের ক্ষমা করুন, আমরা বুঝতে পারি নাই, ভালো পথের মূল্য বুঝি নাই, মাফ করে দেন। এরপর থেকে আর কোনোদিন এরকম হবে না। সুফিয়ান একরাশ বেদনা ভরা আভা নিয়ে বলল, আমার কপালটা এমন জানিস। যাকে বিশ্বাস করি সে আমার বিশ্বাস ভেঙে চুরে দেয়। যার ভালো চাই সে আমার ক্ষতি করতে উঠে পড়ে লাগে। সে এবার বিশ্বাস ভাঙে, তাকে দ্বিতীয়বার বিশ্বাস করা যায় বলতো? করেই দেখুন, কোনোদিন আপনার নির্দেশের বাইরে যাব না। সুফিয়ানের অভিব্যক্তি পাল্টে গেল। দাড়ি বাকিটা কেটে দে। সম্পূর্ণ করিসনি তো, ভালো দেখাবে না। সুলেমান অশ্রুসিগ্ধ চোখ নয়নে হেসে বলল, তার মানে বিশ্বাস করছে না আমায়? বলে খুশি মনে পৌঁছাসি কাজ ছেড়ে ফেললো। দূর থেকে দৃশ্য দেখে হাবলু মিয়া, লাল মিয়া ওরা একে অপরের কথা বিনিময় করলো। লাল মিয়া বলল, ওকে দিয়ে কাজ হবে না, আগেই বলেছি। এখন আর উপায় নেই, পালাতে হবে। সুলেমান নিশ্চয়ই আমাদের কথা বলে দিয়েছে। দ্রুত চল, পালাতে হবে। আর এক মুহূর্ত থাকা যাবে না, তার হাতে পড়লে শেষ। বলে ওরা হাতে দা, কাঁচি, কোদাল সবকিছু ক্ষেতের মধ্যে ফেলে দৌড়ে পালিয়ে যায়। অথচ কেউ ধাওয়া করছে না। করবে বলে আগে ওরা পদক্ষেপ নিল। সুফিয়ান সুলেমানকে বলল, আমি জানি তোরা আমার সাথে কাজ করতে চাচ্ছিস না। তোদের মনে হয় তোদের আমি আটকে রেখেছি, কিন্তু না, আমি চেয়েছি তোরা সৎপথে হালালভাবে উপার্জন কর। বলে সুফিয়ান ঘরের ভেতর চলে যায়। এরপর কিছু টাকার মুদ্রা বের করে আনে, যা ওদের পাওনার পরিমাণ থেকেও বেশি। সুফিয়ান সেগুলো সুলেমানের হাতে দিয়ে বলল, আশা করি তোদের পোষাবে। তারপরও যদি কম মনে করিস তো আবারও চাইলে চুরি ডাকাতি শুরু করতে পারিস। আমি নিজেকে ব্যর্থ ধরে নিলাম। সুফিয়ান নির্বিকারভাবে কথাগুলো বলে চোখে জল ছুঁই ছুঁই, কিন্তু সে ইচ্ছা করে চোখের জল আড়াল করলো। বলল, আর হয়তো এমনিতেও তোদের সাথে দেখা হবে না, কিন্তু আমার আক্ষেপ থেকে যাবে। তোদের ভালো পথে আনতে পারিনি। সুলেমান বলল, আমি ভেবেছি আপনি হয়তো আমাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমি আপনার সাথে কাজ করতে চাই। কথা বাড়াস না, চলে যা, আজ থেকে তোরা মুক্ত। বলে সুফিয়ান পিঠ ঘুরে তাকালো। সুলেমান হাতে টাকাগুলোর দিকে একবার সুফিয়ানের দিকে তাকিয়ে চলে যায়। অন্যদিকে রশিদ তালুকদার বসে অদ্যপুর থানাতে। তার সামনে বসে আছে দারোগা সাহেব। রশিদের পাশে বসা একজন চৌকিদার। রশিদের সামনে এক কাপ চা রাখা হয়েছে, তিনি খাচ্ছেন না। সকাল সকাল দারোগা সাহেব খবর পাঠিয়েছেন যত দ্রুত সম্ভব যেন থানাতে আসে। বড্ড বিরক্তি নিয়ে এসেছে সে। তিনি নিজেকে বুদ্ধিমান লোক মনে করেন, অবশ্য গ্রামের সবাই বলে, স্বীকারও করে। যার জন্য এই বুদ্ধিমান লোক সকাল কোনো কাজের জন্য দৌড়ঝাঁপ করতে পারেন না, যা বলে নিরবল। রশিদের ভাবনা থেকে বেরিয়ে এসে কি যেন ডেকেছেন। দারোগা সাহেব হাত তুলে টেবিলের ওপর রেখে বেশ কিছুক্ষণ ঝিমালো।
রশিদের প্রশ্নের জবাবে যেন তিনি ভেবেচিন্তে নিবেন। এরপর মাথা উঁচু করে, আপনার গ্রামকে আগের মতোই মনে হচ্ছে কি আপনার? এর মানে? রশিদ বুঝল না। এই ধরুন, আগে যেমন হই হুল্লোড়ের একটা ব্যাপার ছিল, গ্রামের মানুষের কোলাহলের একটা ছিল, বাচ্চা দেখা যেত, আজকাল কিছুই না। রশিদ ভেবে বলল, আমার ঘরের বাইরে কমই বের হওয়া হয়, তাই খবর আমি জানি না। গ্রাম শান্ত না অশান্ত তাও জানি না। পাশ থেকে চৌকিদার বলল, কিন্তু জমিদার বাবু, আশেপাশের খবর রাখা উচিত, আপনি গ্রামের প্রধান, এগুলো দায়িত্ব তো আপনার। আমার যথেষ্ট জ্ঞান আছে, আর এত বছর ধরে আমি আমার জ্ঞান দিয়ে জমিদার টিকিয়ে রেখেছি। দারোগা সাহেব বললেন, আপনি বোধহয় রেগে যাচ্ছেন, ভুল বুঝছেন, কিন্তু আসল কথা শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। আমরা যখন বিষয়টি লক্ষ্য করেছি রীতিমতো অবাক হয়েছি। রশিদ ছড়ির ওপর হাতে ভর দিয়ে রেখে বলল, যা বলতে চাচ্ছেন সরাসরি বলেন। দারোগা বলল, আমরা দেশে কিছুদিন ধরে লক্ষ্য করছি গ্রামটা হঠাৎই নীরব হয়ে গেছে, আগের মতো গ্রামবাসীর আনাগোনা দেখা যায় না। এরপর আমি চৌকিদার মিলে দূর পর্যন্ত খোঁজ নেই। এরপর জানতে পারি অধিকাংশ গ্রামবাসী কোথাও চলে গেছে। বিষয়টি কেমন জানেন? বলছি শুনুন। গ্রামের শেষ প্রান্ত থেকে শুরু করে ধীরে ধীরে আমাদের দিকে অদৃশ্যভাবে কেউ তেড়ে আসছে, আর সেই গ্রাম ধীরে ধীরে মানবশূন্য হয়ে যাচ্ছে। রশিদ আতঙ্ক কথা প্রকাশ করে আবারও চুপচাপ হয়ে রইল। চৌকিদার বলল, মানবশূন্য হওয়ার বিষয়টি আমার কাছে অদ্ভুত লাগছে। এরপর না জানি আমাদেরও শূন্য করে ফেলে, মনে হচ্ছে ঝড় আমাদের দিকে আসছে, আমরা শেষ লক্ষ্য। দারোগা সাহেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এরপর পায়চারি করতে করতে বলল, আনন্দে ভরা গ্রাম হঠাৎ করেই সর্বশান্ত হয়ে যাচ্ছে। আমার সাংবিধানিক জ্ঞান থেকে আমি এটুকু বলতে পারি, কেউ ইচ্ছে করে আমাদের গ্রামটা প্রায় শূন্য করে দিচ্ছে, আর সে প্রায় সফল। তবে আজ সেই করুক যেই সাধারণ কেউ না, এই কাজ যে করছে তার পেছনে নিশ্চয়ই ক্ষমতাবান কেউ আছে। রশিদ হঠাৎ করে কাশি দিয়ে উঠল, হাত থেকে ছড়িটা পড়ে গেল। দারোগা সাহেব একজন চাকরকে ডেকে জল চাইল। জল নিয়ে আসলে রশিদ একটু ঠান্ডা জল খেয়ে পুরোপুরি খেয়ে ফেলল। তার কপালে ঘাম দেখা গেল। চৌকিদার বলল, আপনি হঠাৎ করে ঘামছেন কেন? বেলা ধীরে ধীরে বাড়ছে, সূর্যের আলোটা ঠিক মাথার ওপরেই এখন পরিপূর্ণ আলো ছড়িয়ে দিয়েছে। কাজে মন বসছে না। আজ বদরু হাবলু লাল মিয়া সুলেমান তাকে ছেড়ে চলে গেছে, তাই ওরা তার সাথে বিশ্বাসঘাতকতা করলো। ফারদিনা প্রথম দিনই বলেছিল চোরা কখনো ভালো হয় না, কারো স্বভাব কখনো পরিবর্তন হয় না, ওরাও কোনোদিনও ভালো হবে না। দেখো, ওরা যেন সবার আগে তোমারই ক্ষতি করতে চাইবে। ফারদিনার বলা কথাগুলো সুফিয়ানের আশেপাশে বারবার প্রতিধ্বনি হচ্ছিল, মনে হচ্ছিল তার মায়ের কথা। ফারিনা বেগম দুনিয়া ছেড়ে যাওয়ার সময় ঠিক এমন উদাসীভাবে দিঘির ঘাটে বসেছিল। সুফিয়ান সেদিন শহর থেকে ফিরেছিল। ফিরে এসে ঘরে তার মাকে না পেয়ে বেশ চেঁচিয়েছিল। একে ওকে জিজ্ঞাসাবাদ করার পর একজন এসে বলেছে তোমার মা দিঘির পাড়ে। সুফিয়ান ছুটে দিঘির পাড়ে এসে ফারিনা বেগমের বিমর্ষ মুখে দেখে জিজ্ঞেস করেছিল, কি হয়েছে মা? ফারিনা বেগম চুপচাপ ছিলেন। সুফিয়ান আগ্রহ নিয়ে আবারও দ্বিতীয়বার মায়ের গা ঘেঁষে জড়িয়ে ধরে বলে, ওগো মা, কি হয়েছে তোমার? এভাবে বসে আছো কেন? ফারিনা বেগম গম্ভীর নিঃশ্বাস ফেলে বলেছিলেন, জানিস, যাকে তুই সব থেকে বেশি বিশ্বাস করবি সেই তোকে সবচেয়ে বেশি আঘাত করবে। কারো প্রতি এতটা ডুবে যাবি না, যতটা গভীরে গেলে তুই কিনারা পাবি না। সুফিয়ান, এর কুল কিনারা সব আছে, শুধু নেই ভরসাস্থল। সৃষ্টিকর্তা ব্যতীত একজন মানুষ তার সঙ্গী হিসেবে তার কেউ বেঁচে তো রইল না। বাবা মা হারিয়ে আজ সে বড়ই একা। সুফিয়ান শ্বাস ফেলল, বসা থেকে উঠে ফসল তোলার কাজ আবারও পুনরায় শুরু করল। বেলা এখন প্রায় 1টা বাজে। 1টার সময় গ্রামের দৃশ্য যেন আরেকটি রঙিন চিত্রের মতোই ভেসে ওঠে। আকাশে মেঘগুলো ধীরে ধীরে ভেসে বেড়াচ্ছে, কখনো হালকা, কখনো সাদা, কখনো ধূসর ছায়া ফেলে। পথের ধান ক্ষেতের গুলোতে সবুজের যেন ছায়া ফেলেছে, যেন প্রকৃতি তার সৌন্দর্য দেখাচ্ছে। বাতাসে ধানগুলো দুলছে, সূর্যের আলোয় ছোট ছোট ঝলকানি। গ্রামের ছোট বাড়ির ঘরগুলো থেকে ধোঁয়া উড়ে আসছে রান্নার। কৃষকের হাতে হাড় ভেজা শব্দ, যা শান্ত প্রবন্ত মেলা বন্ধন। এই সময়টা যেন গ্রামের প্রকৃতি শান্তি ও
প্রবণতার মেলবন্ধন, কখনো কখনো জানান দেয় অজানা ব্যথার ইঙ্গিত। সে যে তার ব্যথা উপেক্ষা করতে পারে না। সুফিয়ান মাথায় বাঁধা গামছা খুলে মুখ মুছতে মুছতে তাকালো রাস্তার দিকে। ফারদিনা আসছে, অসম্ভব ব্যাপার। গতকাল রাতে তাকে খুঁজে বের করা হয়েছিল তার ভাইরা, আজ এত সহজে ঘরের বাইরে বের হতে দিবে তা তো না। সুফিয়ান ভুলে দেখছে, হ্যালুসিনেশন হচ্ছে তার। চোখ সরিয়ে নিল, গামছা পুনরায় বেঁধে নিল মাথায়। তখন চোখে কিনারা থেকে খয়েরি রঙের আবছা শাড়ি পরনে কাউকে দেখছে। সুফিয়ান ভুল দেখছে বলে তোয়াক্কা না করে কাঁচি হাতে তুলে নিল। আমার দিকে তোমার তাকাতে ইচ্ছে করছে না? ঘুমিয়ে কণ্ঠ ভেসে এলো ফারদিনার কণ্ঠ। সুফিয়ান ঘুরে তাকালো, কিঞ্চিত অবাক হলো। ফারদিনার দিকে এগিয়ে গেল, হতাশ ভঙ্গিতে ফারদিনাকে দেখলো। সে যেন প্রাণ ভয়ে দেখছে তাকে। ফারদিনা বলল, অবাক হচ্ছ? আমি দিনে কিভাবে বের হলাম? গত রাতে যেভাবে ভাইদের হুঙ্কার তুলেছিল, ভেবেছিলাম এই বোধহয় তোমাকে হারালাম। সামান্য কারণে আমাকে হারানোর জন্য প্রস্তুত হয়ে গেলে, কত সহজে বলে দিলে তুমি এই বোধহয় আমাকে হারিয়ে ফেলেছ। আমাকে হারালে তোমার বিন্দুমাত্র কষ্ট হবে না হয়তো, তাই না? সুফিয়ান উত্তেজিত হয়ে বলল, চলো বাড়ির ভেতরে চলো, কেউ দেখে ফেলবে। ফারদিনা রাঙার কাছে দাঁড়ালো, ওর শরীরে হাত বুলিয়ে দিল। রাঙা শান্ত হয়ে আদর নিল, যেন অপেক্ষায় ছিল ফারদিনার। ঝিলমিল ছুটে এসে দূরে কিছু খাচ্ছে। সুফিয়ান দিঘির কাছে চলে যায়, ঠান্ডা জলে গোসল করছে। ফারদিনা ধীর পায়ে হেঁটে দিঘির পাড়ে গেল, এসে ঘাটের উপর বসলো। সুফিয়ান জলে ডুব দিচ্ছে, আবারও উঠছে। চুলগুলো কখনো একই রকম, আবার সোজা হচ্ছে। চুলগুলো থেকে টুপটুপ করে পানি ঝরছে। দৃশ্যটা মুগ্ধ হয়ে দেখছে ফারদিনা। সুফিয়ান হাত ওপরে তুলে ডলতে ডলতে বলল, কি দেখছো এভাবে? তোমাকে এভাবে দেখার কি আছে? নতুন দেখছো কি? তোমাকে প্রতিবারই নতুনের মতোই লাগে। আমি তো তোমার মতো সুন্দর নই। তোমার সামনে দাঁড়ালে আমার নিচেরই তো লজ্জা করে। আমার চোখে দেখা দৃশ্যে সবচেয়ে সুদর্শন পুরুষ তুমি। সে যাকে ভালোবাসে তার কাছে তা তেমনই মনে হয়। তুমি আসলে সুদর্শন পুরুষ। নয়তো মেহেরের মতো সুন্দরী নারী তোমার এত প্রশংসা কেমনে করতো? তার মানে মেহের আমার প্রশংসা করেছে বলে আমি সুন্দর? বিষয়টি তেমন না। আমি তোমাকে ভালোবাসি। তুমি সুযোগ করে কিভাবে আসলে আমার সাথে দেখা করতে? আমার শরীরটা ভালো না, আজ সকালে বমি করেছিলাম। ভাইরা খুব চিন্তিত। আবিদ ভাইকে বলেছিলাম আমি বাইরে বের হতে চাই। সারাদিন ঘরের মধ্যে থাকলে ভালো লাগে না। এরপর আমাকে অনুমতি দেয়। ফারদিনা অসুস্থর কথা শুনে সুফিয়ানের অভিব্যক্তি পরিবর্তন হলো। এমন মনে হলো ফারদিনা অনেক বড় অন্যায় করে ফেলেছে, এক্ষুনি তার শাস্তির ব্যবস্থা করতে হবে। সুফিয়ান চল থেকে উঠে এলো, বলল, আমি যাই, ভেজা পোশাক বদলে নেই, তুমি আসো। এখানে দুপুরের সময় বসে থেকো না। সুফিয়ান বলে ঘরে চলে যায়। ভেজা পোশাক বদলে কালো রঙের পাঞ্জাবি পায়জামা পরে নিল সে। ফারদিনা সুফিয়ানের ঘরে প্রবেশ করলো। সুফিয়ানের দিকে তাকিয়ে অবাক হলো। অসুস্থ শরীর নিয়ে তার সাথে দেখা করতে এসেছে, অথচ সুফিয়ানের কোনো প্রতিক্রিয়া নেই। একবারও জিজ্ঞাসা করলো না চিকিৎসা করেছো? কখন থেকে এইরকম? এখন ঠিক আছো? তোমার অসুস্থতার কথা শুনে আমার ভালো লাগছে না। ফারদিনা বিষগ্নতায় ডুবে গেল। রাগ অভিমান কোনোটি প্রকাশ করার ভঙ্গি যেন নেই। উঠে ঘরের বাইরে যেতে সুফিয়ান তার ডান হাতটা ধরে ফেললো। ফারদিনা থমকে দাঁড়ালো, সুফিয়ানের দিকে ঘুরে তাকালো। সুফিয়ান বলল, চলে যাচ্ছ যে? বলে ফারদিনাকে চেয়ারে বসিয়ে ফারদিনার পায়ের কাছে হাঁটু ভাঁজ করে বসলো। কণ্ঠ খাদে নামিয়ে মসৃণ মুখে বলল, তোমার অসুস্থতার কথা শুনে ভালো লাগছে না। গতকাল থেকে আমি তোমার অসুস্থতা নিয়ে ভাবছি। হাকিম ডেকেছিলে? কি বলেছে উনি? কি হয়েছে তোমার? ফারদিনা কিছুক্ষণ চুপ রইল। সুফিয়ানের চোখ দুটো তার আর ভাবছে। চোখে হয়তো অনেক কিছু হারাতে দিতে চাইছে না। তবে কি সে হারিয়ে যেতে চাইলেও জাপটে ধরে রাখবে কি? সুফিয়ান পুনরায় বলল, কি ভাবছো তুমি? ভাবছি না, দেখছিলাম। ঠিক কিছুক্ষণ আগেই তোমায় অচেনা মনে হচ্ছিল। এই সময়টার পর এখন তোমার চোখে থেকে বলছে তুমি আমাকে ভালোবাসো, হারাতে চাও না। ফারদিনা হঠাৎ করে বলল, তুমি বহুরূপী নয় তো? সুফিয়ান রক্তমাখা চোখে তাকালো ফারদিনার দিকে। নির্বিকার কণ্ঠে বলল, আমার একটাই রূপ, যে রূপখানি তুমি দেখছো। যে চোখে তোমার জন্য ভালোবাসা দেখছো সেটাই আমার রূপ, এর বাইরে আমার কোনো রূপ নেই। সুফিয়ান থেমে দৃষ্টি এবার মাটিতে ফেললো। দ্বিতীয়বার উঠে দাঁড়ালো, জানালা দিয়ে বাইরে তাকালো। তুমি হয়তো কখনো কখনো আমাকে পুরোপুরি স্তব্ধ দেখিয়ে চিন্তিত হও। আমার আচরণ বদলে আমি একদম শান্ত হয়ে যাই। জানতে চাও এর কারণ কি? সুফিয়ান বাঁকাধের ওপর থেকে ফারদিনার দিকে তাকালো। ফারদিনার চেয়ার থেকে উঠে সুফিয়ানের পাশে দাঁড়িয়ে বলল, কেন তুমি হঠাৎ করে বদলে যাও? শান্ত হয়ে যাও, বলো আমাকে।
কারণ আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সে আমার জীবন থেকে হারিয়ে যায়। আমার মা বাবাকে অনেক ভালোবেসেছিলাম, তারা আমায় ফেলে চলে গিয়েছে। এই হতাশাটা আমি আজও বহন করি। তোমাকে পাবো সেই ভেবে যতটা আনন্দিত হই তার থেকে বেশি ভয় হয় যদি তোমাকে হারিয়ে ফেলি। হয়তো সত্যি মৃত্যুকে বরণ করে নিতে হবে সে সময় আমার। ফারদিনা সুফিয়ানের মুখের দিকে তাকিয়ে শুধু শুনছে তার পেছনে কথাগুলো। জড়িয়ে ধরে বলল, আমার ভাইরা এই সম্পর্ক মেনে নিবে না, তারা জানতে পারলে তোমাকে ছাড়বে না। তুমি আব্বার সাথে কথা বলবে না বলে আমাকে দূরে নিয়ে চলো। হঠাৎ ফারদিনা সুফিয়ানকে জড়িয়ে ধরে ধমক ধরার চমকে উঠল। বুকের ভেতর থেকে ফারদিনা দুহাত সরিয়ে বলল, তোমার আব্বার সাথে কথা বলবো, ভয় পেও না। উনি মেনে নিবে, না মেনে কৌশলে তোমাকে নিয়ে পালিয়ে যাব। সত্যি যাবে তো? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। এবার খুশি তো? ফারদিনা হতাশ ভঙ্গিতে হ্যাঁ বোধক মাথা আওড়ালো। সুফিয়ান বলল, আমাকে যেতে হবে। কোথায়? একটা জরুরি কাজ আছে, কাজটা সেরে কাল পরশু দিনের ভেতর চলে আসবো। এতদিন? ফারদিনা লম্বা একটা টানে বলল, এই কদিন তোমাকে না দেখে কিভাবে থাকবো? ফারদিনা আবেগ ভরা কণ্ঠ, ভেবো না, তোমার জন্য বিয়ের বেনারসি আনতে যাচ্ছি। দূর দেশে ফিরে এসে তোমাকে বিয়ে করব। তোমার আব্বা না মানলে আমরা একরা বিয়ে করে নিব। তোমাকে বিশ্বাস নেই? আমাকে আগে বিয়ে করে পরে আব্বাকে প্রস্তাব নিয়ে যাবে, ঠিক আছে? বলো আগে বিয়ে করবে। সুফিয়ান হেসে বলল, আমি মিথ্যা বলি না, যাও, কথা দিচ্ছি তোমাকে আমি ফিরেই তোমাকে বিয়ে করব, এরপর প্রস্তাব নিয়ে যাব। সুফিয়ান ঘর থেকে বের হলো, ঘরটি তালাবদ্ধ করলো। ঝিলমিল সুফিয়ানের দিকে এগিয়ে এসে বলল, আপনি কোথায় যাইতেছেন মনে হয়? দরকার একটু কাজে দূরে যাচ্ছি। কি এমন দরকারি কাজ? এসে বলবো। ফারদিনা দিকে খেয়াল রাখিস। আপনার লগে একদিন না দেখা করে থাকতে পারে না, আর আপনি যাইতেছেন কনে? হেমে এত ছটফট করে মরবো। তুই ওকে সামলে নিস। বিয়ের কোণে বিয়ের জন্য অপেক্ষা করতে থাকুক, আমি এসে ওকে বিয়ে করবো। সত্যি? ঝিলমিলের কপালে ভাঁজ। জিজ্ঞাসা করলো, কিন্তু আপনি কি জানি জরুরি কাজে যাইতেছেন? ফারদিনা অসুস্থ, এই অবস্থায় ফালাই রেখা যাইতেছেন। ফারদিনার জন্যই যাচ্ছি বিয়ের বেনারসি কিনতে। সুফিয়ানের রসিকতা করে বলল। রাঙা বাধা খুলে লাগাম ধরলো সুফিয়ান। ফারদিনা জিজ্ঞেস করলো, রানাঘাটে নিয়ে যাইবেন? কোন পথে যাবেন? নদী পথে। যেতেই হবে? ফারদিনা করুণ কণ্ঠে জিজ্ঞেস করলো। তোমার জন্যই যেতে হচ্ছে। ফারদিনা নখ খুঁড়তে খুঁড়তে বলল, তোমাকে এগিয়ে দিয়ে আসি নদী অবধি, আপনি যাহা বলিবেন মহারানী। বলে সুফিয়ান আদেশ মানার মতো আচরণ করলো। ফারদিনা সশব্দে হেসে উঠল। এরপর তারা রওনা দিল নদীর পথে। সুফিয়ান রাঙার লাগাম ধরে হাঁটছে, তার পাশে ফারদিনা। তারা তালুকদার বাড়ি ছেড়ে অনেক পথ এগিয়ে নদীর তীরে যাচ্ছে। যেতেই ফারদিনাকে কেউ না দেখে ফেলে। প্রায় 30 মিনিট পর প্রায় তারা 3 জন বলতে বলতে নদীর কাছে পৌঁছে গেল। নদী তীরে একটা দাঁড়টানা নৌকা বাঁধা, নৌকায় আরো কিছু লোক বসে আছে। তারা নিশ্চিত কোথাও যাচ্ছে বলে ফারদিনা ধারণা করে। নৌকা থেমে মাঝি সুফিয়ানকে লক্ষ্য করে লম্বা সুরে জিজ্ঞাসা করে, ভাই যাইবেন নাকি? সুফিয়ান জবাবে বলে, তোমরা এসে আগে আমার অশ্বকে নৌকায় তুলো, আমিও আসছি, যাব বলে এসেছি। এরপর 2 জন লোক এসে রাঙাকে অতি কষ্টে নৌকায় চাপায়। ফারদিনার ভেতরটা কেমন যেন কুগাইছে, ধীরে ধীরে ভেঙে পড়ছে। এর কারণ পরিষ্কারভাবে ধরতে পারছে না। সুফিয়ানের কোনো কাজে দূরে যাচ্ছে, কি কাজে যাচ্ছে সে স্পষ্ট করে বলেনি। ফারদিনাও জোরে করে জিজ্ঞাসা করেনি, কারণ সুফিয়ান বলেছে ফিরে এসে তাকে বিয়ে করবে। সুফিয়ানকে বিশ্বাস করেছে, কিন্তু কোথাও একটা বাধা এসে তার মনের হৃদয় ধাক্কা দিচ্ছে। ফারদিনা গম্ভীর মুখ দেখে সুফিয়ান জিজ্ঞেস করলো, কি হয়েছে, কি ভাবছো তুমি? আমাকে ফেলে রেখে একেবারে চলে যাচ্ছেন না তো? আমি আবার আসবো, কাজের জন্য যাচ্ছি তো। দেখছো না ফেলে রেখে যাওয়ার কথাটা? কিন্তু তুমি আগে বলছো। হয়তো আমি সেই কিছুই ভাবিনি, কিন্তু তোমার মনটা অকারণেই উথলা হচ্ছে। তুমি কোথাও যাচ্ছ আমি জানি না, সেখানে অন্য কোনো মেয়ের সাথে ঢলাঢলি করবা না, বুঝছো? আর তার কি নিশ্চয়তা আছে? ফারদিনা মুখ ভেঙচি কেটে অন্যদিকে তাকালো। সুফিয়ান ফারদিনাকে নিজের দিকে ঘুরিয়ে বলল, তুমি ব্যতীত কোনো মেয়ের দিকে ভুলেও নজর পড়ে না এই সুফিয়ানের। নৌকার মাঝি আবারও ডাকলো, ও ভাই, দেরি হয়ে যাইতেছে, বউ রেখা যাইতে কেউরই ভালো লাগে না, আপনারও লাগতেছে না বুঝতেছি। অহন আহেন, ফিরাইয়া কথা কইবেন।
সুফিয়ান ফারদিনার দিকে তাকিয়ে বলল, আসছি, শিগগিরই ফিরে আসবো। ফিরে আসবে তো? না আসলে তুমি খোঁজে নিও। তুমি ফিরে আসতে আসতে আমি যেন জগৎ ছেড়ে যাই। সুফিয়ান ফারদিনার দিকে তাকিয়ে হা হয়ে তাকিয়ে রইল, কিছু বলল না। চলে গেল নৌকার দিকে। মাথি হাত বাড়াতেই সুফিয়ান তার হাত ধরে নৌকায় উঠে পড়ল। মাঝি দাঁড় টেনে ধীরে ধীরে নৌকার মাঝে চলে যায়। ফারদিনা শুধু তাকিয়ে তাকিয়ে দেখলো, তার দু চোখ জলে ভরে গেছে। ঝিলমিল বলল, সুফিয়ান চলে গেছে, আর ফিরে আইব না। দেখিস, আমার মন কইতাছে ও আর ফিরবো না। বিকালের রোদ্দুরটা অদ্ভুত ম্লান হয়ে আছে। তালুকদার বাড়ির পুরনো ছাদের কর্নিশে সোনালি আলো গিলে ফেলেছে কিছুটা। সুফিয়ান কোথায় গেছে তা জানে না তারা। আজ 7 দিন হলো। 7 দিন আগে সুফিয়ান বলেছিল, আমি একটা কাজে 2 দিনের পরে ফিরবো, তোমার জন্য বিয়ের বেনারসি নিয়ে ফিরবো। তখন সে হেসে বলেছিল, তোমাকে ছাড়া এই কদিন কিভাবে থাকবো। সুফিয়ান মৃদু হেসে বলেছিল, বিয়ের কোণে বিয়ের জন্য অপেক্ষা করতে থাকো। এরপর সে চলে গেল নদী পথে। তার সাথে প্রায় অনেকদিন আর কথা নেই। তার প্রিয় অশ্ব রাঙা। তার থেকে কেটে গেছে দীর্ঘ 7 দিন। প্রতিদিন বিকাল নামলে ফারদিনা ঠিক ওই ছাদে বসে তাকিয়ে থাকে পশ্চিম আকাশের দূরে নদীর দিকটায়। সূর্য ডুবে যায়। মনে হয় এই বুঝি তার একটি দিন পার হলো। সুফিয়ানের ফেরার সময় বুঝি হয়ে গেছে। হয়তো ফিরে এসেই বলবে, সে ফিরছে না কেন। সন্ধ্যা নামছে। ফারদিন এমন উদাস ভঙ্গিতে বসে আছে। চুলে লেগে থাকা কুয়াশা, চোখে হালকা আর্দ্রতা, হৃদয়ের শূন্যতা। 7 দিনের এই প্রতিদিন বিকালে সে একটানা দীর্ঘশ্বাস পরিণত হয়েছে। সে ভাবে, সুফিয়ান হয়তো কোনো দূর শহরে আটকে গেছে, হয়তো কোনো চিঠি আসবে আজ কিংবা কাল। কিন্তু তার অপেক্ষা বৃথা। কোনো চিঠি আসে না। সবকিছু আগের মতোই নিস্তব্ধ হয়ে যাচ্ছে। যখন সুফিয়ান তার জীবনে ছিল না, হঠাৎ সেই সময়ের কথা মনে হলো তার। ফারদিন উঠে দাঁড়ালো। শাড়িরা চলে বাতাসে উড়ছে। তার চোখে একটু প্রশ্ন, সুফিয়ান তুমি ফিরছো না কেন? আজ থেকে 7 দিন আগেও সে সেজেগুজে থাকতো। কপালে কালো টিপ, পায়ে আলতা, নুপুর থাকতো, চোখে কাজল। কিন্তু আজ সে একদম বেমানান। শোকের ছায়া তার হৃদয়ে বেরিয়ে আসছে যেন। তোমার জন্য বিয়ের বেনারসি আনতে চাচ্ছি, ফিরে এসে তোমাকে বিয়ে করব। সুফিয়ানের এই কথাটা ফারদিনার চারপাশে প্রতিধ্বনি করে যাচ্ছে। চোখ তুলে কখনো সামনে চাইছে, কখনো রেলিং এর ধারে খোলা মাঠের দিকে, কখনো ঝিলমিলে কে খোঁজ পাঠাচ্ছে সুফিয়ান এসেছে কিনা দেখবার। প্রতিবারে সে হতাশ হচ্ছে, সুফিয়ান ফেরেনি। গত কয়েকদিন ধরে ফারদিনার তীব্র জ্বর। আজ মোটামুটি কমেছে। মাথা ব্যথা প্রচন্ড। ঝিলমিল মাথা টিপে দিচ্ছিল, পুরোপুরি কমেনি। আদিব জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? আজকাল এত চুপচাপ কেন থাকিস বোন? তুই কোনো কিছু নিয়ে অতিরিক্ত ভাবছিস, যার ফলে তোর এই অবস্থা। আজকাল সুন্দর রূপটা তোর পাল্টে যাচ্ছে। যত্ন নে নিজের। কার যত্ন নিবে? যার জন্য সে নিজে সর্বদা পরীর মতো করে সাজিয়ে রাখ। যে সুফিয়ান যে আজ 7 দিন নেই, কিন্তু ফারদিনার কাছে মনে হচ্ছে কত শত বছর পেরিয়ে গেছে। ফারদিনা প্রচন্ড বিষগ্নতায় ভুগছে। নিজেকে হাসি খুশি রাখার জন্য চেষ্টা করলেও সে তো পারছে না। যদি ফেরার হতো তাহলে কদিনেই নিশ্চয়ই ফিরতো। তার মা বাবা ভাই বোন কেউ নেই। তাহলে তার এমন গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে যার জন্য এতটা দিন তোমাকে ছেড়ে দূরে আছে। আমি শুনেছি সুফিয়ানের এই পৃথিবীতে আপন বলতে তুমি আছো। যে মানুষটিকে সবচেয়ে বেশি আপন করে সে আঁকড়ে ধরে রেখে বাঁচতে চায়। একটি অন্তত চিঠি পাঠাতে পারতো, পাঠায়নি। মেহেরের কথাগুলো ফারদিনাকে ভেঙে চুরে দিল। খানিকক্ষণের মধ্যে নিজেকে সান্ত্বনা দিল। সুফিয়ান হয়তো কৃষি কাজের জন্য কোথায় আটকে গেছে। তার পরিস্থিতি এতটা জটিল হয়তো হয়ে গেছে, যার জন্য সে সংবাদ পাঠাতে পারেনি। ফারদিনা এসব ভেবে চিনতে নিশ্চিত হলো। সন্ধ্যার আধার পরিপূর্ণ। অন্ধকারে ঢেকে গেছে চারপাশ। ঠান্ডা বেড়ে যাচ্ছে। ফারদিনার পরনে শীতের কোনো পোশাক নেই। পরক্ষণে মনে হলো পিছনে কেউ তার শরীরে একটা শাল পেঁচিয়ে দিল। সুফিয়ানকে ভেবে সে একটা হাসি নিয়ে ঘুরে তাকালো। তৎক্ষণাৎ মুখটা ফ্যাকাশ হলো। ঝিলমিল এসেছে। ফারদিনার সামনে বেঞ্চে হাঁটু ভাঁজ করে বসে খুমরা চিবোতে চিবোতে বলল,
সুফিয়ানের কথা ভাবছিলি? ফারদিনা দুহাতে ভাঁজ দিয়ে জড়িয়ে ধরে গলায় ভর রেখে গোলাপ গাছটার দিকে তাকিয়ে নিচে কণ্ঠে বলল, আর কার কথা ভাববো জানি। তারপরও জিগাইলাম, আজ সপ্তাহ হইল, রাত পোহালে 8 দিন। কই তোর বাসিওয়ালা আইসে? আমি কইলাম না আর আইব না। দেখিস এই ঝিলমিলের কথাগুলো বাসি হলে মিষ্টি হয়। তোর কি মনে হয় সে কোথায় যেতে পারে? আমার তো মনে হয় সে বিয়াইত্তা বেটা, বইয়ের কাছে গেছে, এই গ্রামের জমি ভালো ফসল হয় তাই বলে এনে আইছিল। কিন্তু আরো এখন আর একটা পরিচয় আছে, সেই পরিচয় সে হইল বিয়াইত্তা, বউ বাচ্চা সকলেই আছে। তুই আবার আমার মনে ভাঙাচোরা মুচড়ামুচড়ি শুরু করেছিস। সুফিয়ান কখনো প্রতারক হতে পারে না, সে মিথ্যাবাদী না। এই ঝিলমিল এ ধরনের কোনোদিনও মিথ্যা কথা কয় না। যদি তা হইতো তাইলে একদিন ধইরা সে কইতো, হয়তো কোনো কাজে আটকাই গেছে। কি কাজ? মনে হয় অনেক বড় ব্যবসায়ী, সে বাণিজ্যে গেছে। যারা বাণিজ্যের যায় তারা অত্যন্ত একটা চিঠি পাঠায়, বার্তা পাঠায়। কেউ কাউরে সত্যিকারে ভালোবাসে তার লাইগা 2 লাইন চিঠি লেখা পাঠায়। এইটুকু সময় জোগাড় করণই যায়। ফারদিনার হৃদয় আষ্টে পৃষ্ঠে ঝিলমিলের কথাগুলো লাগে। ফারদিনা আবারও চিন্তায় ডুবে যায়। উদ্বেগ মানসিকতায় শরীরের চাপ যেন নানান ক্ষতি হয়। ফারদিনা আর ছাদে থাকতে চাইল না, বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো। গোলাপ ফুলের কাটার দিকে ঘুরে একবার খোলা মাঠে গেল, দূরে শিমুল গাছের দিকে তাকালো। ফাঁকা সবকিছু, কোথাও সুফিয়ানের ছায়া দিনে চোখের কোণে জল জমেছে, কিন্তু জল পরিপূর্ণ জমার আগে ছাদ থেকে সে চলে আসে। বৈঠকখানায় রশিদ বসে আছে জেবুন্নেসার সাথে। কুদ্দুস পাশে বসেই দাঁড়ালো, টেবিলে রাখা 2 কাপ চা এবং পান। রশিদ চায় 1 চুমুক দিয়ে পানে মুখ দেন, একটু পর পর পিকতানিতে থুথু ফেলে। ফারদিনা ক্লান্ত ভঙ্গিতে শরীরটা এপাশ ওপাশ করে। জেবুন্নেসা ফারদিনাকে দেখে বুড়ো কুঞ্চিত করে ফেলে। ফারদিনা কিছু জিজ্ঞেস করছে ভাই, কিন্তু বলছে না। ধীরে ধীরে গ্রামটার মানবশূন্য হয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে গ্রামটা মানবশূন্য হচ্ছে কিভাবে? কেউ কি ইচ্ছে করে গ্রামবাসীদের দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, নাকি অদৃশ্য কোনো কারণ? রশিদ পায়ের ওপর পা তুলে বলল, অদৃশ্য বলতে কোনো বাস্তবতা নেই। যে বাজার এগুলো করছে তাদের নিশ্চিত কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে, কিন্তু তারা এসব করছে কেন? রশিদ ফারদিনা দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আলিমনগর গ্রাম মানবশূন্য হয়ে যাচ্ছে। ফারদিনা কি চিন্তিত হয়ে ভাবলো 3 ভাইয়ের কথা। গ্রামের মানুষ যদি একের পর এক বাঘের খাদ্য বানানো হয়, তাহলে তো গ্রাম মানবশূন্য হবেই। গ্রাম মানবশূন্য হওয়ার পেছনে ফারদিনা তার ভাইদের দায়ী করলো এবং নিশ্চিত হলো। মনে মনে ঘৃণা ইঙ্গিত দিল। ফারদিনা রশিদকে বলতে ইচ্ছে হচ্ছে, আব্বা আপনার ছেলেরা গ্রামকে মানবশূন্য করছে, এরপর হয়তো পুরো গ্রামকেই তারা রাজত্ব করবে। কিন্তু যে রাজ্যের প্রজাই নাই, সে রাজ্যের রাজত্ব কিসের? ফারদিনা কোনো জবাব পেল না। রশিদ ফারদিনার দিকে তাকিয়ে বলল, তোর কোনো কারণে মন খারাপ নাকি শরীর খারাপ? ফারদিনার বলতে ইচ্ছে হচ্ছে সুফিয়ান তাকে ছেড়ে চলে গেছে। হামা করে কাঁদতে ইচ্ছে করছে রশিদকে জড়িয়ে, কিন্তু পারছে না। তার মনে হচ্ছিল সুফিয়ান তাকে ছেড়ে যায়নি, ফিরে আসবে। এখন মনে হচ্ছে আর আসবে না। ভেতরটা কেঁপে উঠছে বারংবার। রশিদ ফারদিনার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কিছু চাই তোর? বল, যা চাইবি এনে দিব। ফারদিনা খুব করে সুফিয়ানকে চায়, কিন্তু সেই অনুভূতি আপাতত অপ্রকাশিত রাখলো। এরপর বৈঠকখানা ছেড়ে ঝিলমিলকে নিয়ে ঘরের বাইরে বের হলো। চারপাশে মশাল জ্বলায় আলোকিত ওঠার। কিছুটা সামনে বামে বাগান। আদিব বাগানে বসে বসে সিগারেট টানছে। ফারদিনাকে দেখে সিগারেটটা পাশে রাখলো। আবিদ একা একা বসে ভাবছিল নূরজাহানের কথা। ফারদিনা গিয়ে তার পাশে বসে নির্দ্বিধায় ঝিলমিল উঠে দাঁড়ালো দূরে। আবিদ ফারদিনাকে বলল, তোকে দেখে উদ্বেগ লাগছে, কিছু হয়েছে? শরীর ভালো লাগছে না। শরীরের সাথে সাথে যদি মনটাও খারাপ থাকে তবে সেটা চেহারায় বোঝা যায়। তোর মনও খারাপ। এখন বল, কিসের এত মন খারাপ? ফারদিনা সুফিয়ানের কথা বলতে চাইলো, তবু ভেতরের আত্মা যেন তাকে আটকে দিল। আমার কোনো কারণে মন খারাপ না। তুমি এখানে বৈশা কি করতেছ? বড় মেজো ছোট ভাই কোথায়? হয়তো কোনো কাজে গেছে। তাদের পোষা রক্ত চোষার জন্য খাবার সন্ধান করতে
বলে ফারদিনা ধরে নিল। আজকাল তার বাকি 3 ভাইয়ের ওপর তার বিশ্বাস পুরোপুরি উঠে গেছে। তারা মানুষের ওপর দয়া নাই, অন্য মানুষেরও বুকের ওপর উঠে কোপ দেয়। অন্যকে খুন করতে তাদের হৃদয় কাঁপে না। আদিব 2 হাত ঘষে বলে, চল তোকে একটা গল্প শোনাই। এক রাখাল আর এক জমিদার কন্যার গল্প। শুনবি? ফারদিনা শোনার আগ্রহ পেল না, তবু হতাশ ভঙ্গিতে ভাবলেশীন ভাবে বলল, শুনবো। এক ছিল রাখাল। রাখাল এই দুনিয়ায় ছিল না কেউ। রাখাল ছিল হতদরিদ্র। রাখাল কিভাবে অর্থ উপার্জন করবে সে ভেবে প্রায় গ্রামে আরেক গ্রামে চলে যেত, কেননা তার গ্রামের কেউ তাকে কাজ দিতে চাইতো না। এরপর আরেক গ্রামে চলে যেত, পরে অন্যের গরু মহিষ চাষ করত। রাখাল ছিল পুরোপুরি নিঃসঙ্গ, তার কোনো সঙ্গী ছিল না। সে বাঁশি বাজাতো। সে যখন এই মাঠে গরু চড়াতো তখনই বাঁশি বাজাতো। ধীরে ধীরে রাখাল বাঁশিওয়ালা নামে পরিচিত হলো। গ্রামে তার অনেক ডাকনাম হলো। এভাবে কিছুদিন চলে যাওয়ার পর গ্রামের জমিদার এর নজরে এলো রাখাল। রাখাল বিশ্বাস করত জমিদার চাষবাদ করার সুযোগ করে দিবে রাখালকে। রাখাল বেশ মনোযোগী হয়ে কাজ করলো, জমিতে ফসল ফলালো, জমিদারের মন জয় করলো। কিন্তু ঘটনা এখানে শেষ হয়নি। রাখাল বাঁশিওয়ালা দিনে দিনে বাঁশি বাজাতে সময় পেত না, তাই সে রাতে বাঁশি বাজাতো। এভাবে একদিন রাতে বাঁশি বাজালো। তার বাঁশির সুর শুনে জমিদার কন্যা ছুটে আসে। জমিদার কন্যা রাখালের বাঁশির সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় এবং রাখালেরও। শুরু হয় তাদের প্রেম কাহিনী। কিন্তু রাখাল বাঁশিওয়ালার মনে ছিল অন্য পরিকল্পনা। তার লক্ষ্য ছিল জমিদার কন্যাকে ব্যবহার করা। থামলো আবিদ। ব্যবহার মানে 2 ধরনের ব্যবহার, জমিদার কন্যার থেকে স্বর্ণের বাঁশি উপহার পাওয়ার লোভ এবং জমিদার কন্যাকে ভোগ করার লোভ। এক পর্যায়ে রাখাল এর উদ্দেশ্য হাসিল হলো। জমিদার কন্যাকে উপভোগ করতে পেরেছে আর তার স্বর্ণের বাঁশিও পেয়েছে। তারপর হঠাৎ একদিন রাখাল নিরুদ্দেশ হয়ে গেল। কোথায় চলে গেল কেউ আর খুঁজে পায়নি তাকে। জমিদার কন্যা তাকে পাগলের মতো খুঁজতে থাকে, অথচ কোথাও খুঁজে পায় না তার। ফারদিনার মনে হলো তার আর সুফিয়ানের ঘটনা আবিদ জেনে গেছে, আর সে সত্যি সত্যি সব জেনে তাকে এমনভাবে বোঝাচ্ছে। তবে আবিদের গল্পের অংশের সাথে তার আর সুফিয়ানের মিল পেল না। সুফিয়ানকে লোভী মানতে পারছে না সে। তারপর জমিদার কন্যার খোঁজ নিল, জানতে পারলো আসলে রাখাল সত্যি তার সাথে ছলনা করেছে। এমনটা জমিদার কন্যা জানার পর খুব কষ্ট পায়। এরপর ভেঙে পড়ে, সারাদিন কান্না করতে থাকে, কান্নাকাটি করে। এরপর সে নিজেও এভাবে নিজেকে সামলাতে না পেরে রাখাল বাঁশিওয়ালার ওপরে জেদ করে এক বিদেশি ছেলেকে বিয়ে করে বিদেশে চলে যায়। সত্যি এমনটি হয়েছিল? আবিদ দাঁড়িয়ে পায়চারি করতে করতে বলল, না, আসলে রাখাল বাঁশিওয়ালা কোনো এক সত্য ঘটনা জমিদার কন্যাকে বলতে চেয়েছিল, কিন্তু সে সময় আর হয়নি, সুযোগও পায়নি। রাখাল আবার ফিরে আসে জমিদার কন্যার জন্য, তার খোঁজ করে। এরপর জানতে পারে জমিদার কন্যা কোনো এক বিদেশি নাগরিককে বিয়ে করে বিদেশে চলে গেছে। ব্যাস, রাখাল বাঁশিওয়ালা পুরোপুরি ভেঙে পড়ে। তারপর কি হয়েছিল তা আজ পর্যন্ত কেউ জানে না। আর একটা গল্প, এটা আমি দাদির কাছ থেকে শুনেছি, বাস্তবে এর অস্তিত্ব নেই। ফারদিনার অন্তর বিষিয়ে উঠল। সে আগামীকাল অবধি অপেক্ষা করবে সুফিয়ানের জন্য। তারপর সে খুঁজবে সুফিয়ানকে। তবে তার বিশ্বাস সুফিয়ান তার সাথে এরকম মিথ্যার আশ্রয় নেয়নি, তাকে সত্যি ভালোবেসেছে। আবিদ বলল, জানিস ফারদিনা, ভালোবাসা ভুল নয়, কিন্তু ভুল মানুষকে ভালোবেসে ঠকে যাওয়া জীবনের সবচেয়ে বড় ভুল। থেমে আবার বলল, যেভাবে আমি নূরজাহানকে ভালোবেসে ঠকে গেছি। আবিদ একটু বলেই থামলো। ফারদিনা সামনে বসলো, তার দিকে ঝুঁকে বলল, তুই কাউকে ভালোবাসিস? ফারদিনা নতজানু হয়ে বলল, না। আবিদ একটু পর আগ্রহের সাথে জিজ্ঞেস করলো, ভালোবাসা পাপ না? তুই কাউকে ভালোবাসলে আমায় বলতে পারিস, আমি তোর ভালোবাসার পূর্ণতা পেতে সাহায্য করব। ফারদিনা একবার ভাবলো বলবে, আর একবার ভাবছে বলবে না। তখনই চোখের সামনে ভেসে ওঠে অজানা সেই চিঠির বার্তা। তুমি যাকে সবচেয়ে বেশি ভরসা করছো সে তোমার জীবনের ইতি টানবে। সে যে চিঠি পাঠিয়েছে সে গর্ধব, সে নিজেই আপনার মতো বেইমানি করতে পারে না। বলে ফারদিনা লম্বা শ্বাস ফেলে ভাঙা কণ্ঠে বলল, আমি সুফিয়ানকে ভালোবাসি। তো সাহস তো কম না, আমার সামনে এসব বলছিস? উৎকৃষ্ট দৃষ্টি তাকালো রায়ান। তার সামনে দাঁড়িয়ে আছে সায়েম। আবির কোলবালিশে নিয়ে বিছানায় আয়েশ করছে। দুজন দাসী কিছু পানি নিয়ে হাজির হয়েছে। এক গ্লাস রায়ানের দিকে দিয়ে
অন্য গ্লাস সায়েম। এরপর এগিয়ে এলো আবির। আবির পানিও খেতে খেতে বলল, সায়েম, সুফিয়ান আমাদের গ্রামের একটি নক্ষত্র। তুই কি করে বলতে পারলি ওকে রক্তচোষীর খাবার বানাবো? ভাই, আমি শুধু বলেছি ও নিখুঁত এবং একমাত্র ছেলে। তাছাড়া এই দুনিয়াতে কেউ নেই ওকে বাঁচিয়ে রেখে লাভ কি? রায়ান পায়চারি করতে করতে বলল, না সুফিয়ান না, এর সাথে এরকম করাটা মোটেও ঠিক হবে না। আমি তোর এই প্রস্তাব মানতে পারলাম না। ভাই, আমার কথাটা ভেবে দেখো, এতে আমাদেরই লাভ আছে। সায়েম বলল, সবসময় লাভ লসের হিসাব করলে চলে না রায়ান। জবাব দিতে চেয়ে বসলো। সায়েম কিছুক্ষণ ভেবে চিনতে বলল, আগামী 2 দিনের ভেতর রক্তচোষীকে একমাত্র এবং নিখুঁত ছেলে সন্তানকে খেতে দিতে হবে। আমি বলছিলাম কি, আবার বিশ্বস্ত কাজের লোক কুদ্দুসকে দিলে কেমন হয়? রায়ান দ্রুত পুরোপুরি ভুরু উঁচিয়ে বলল, কথাটা ভুল বলিসনি। আবির দ্বিমত পোষণ করলো, বলল, কুদ্দুস এ বাড়িতে দীর্ঘদিন ধরে কাজ করে, তাছাড়া আব্বাকে ভীষণ ভালোবাসে আপনভাবে। আব্বা কুদ্দুস ব্যতীত কারো সেবা নেন না, তাই আমি তোদের সাথে সহমত পোষণ করতে পারলাম না, আর এটা আমি হতেও দিব না। রায়ান বলল, আমারও মন সায় দিচ্ছে না। সাইম, তুই একচোখা ঝন্টুকে বল অন্য কাউকে খোঁজ করতে, যাদের থেকে দূরে দূরে থাকে। কিন্তু পরিস্থিতি যদি এমন হয় যে দূরের কাউকে পাচ্ছি না, তখন আশেপাশের কাউকে বেছে নিলে হবে। এমনিতেই যখন হবে তখন ভেবে দেখব। এই নিয়ে আর কথা বাড়াতে চাইছি না, আপাতত ঝন্টুকে অন্য কাউকে খুঁজে আনতে বল। স্যাম কর্কশ কণ্ঠে বলে, ভাই, গদাধর পণ্ডিতের কথা মনে আছে? ঘোর বিপদ আসতে চলেছে, তাই আমাদের কিন্তু পূর্বের নিয়ম মেনে চলতে হবে। আজ 8ম দিন পড়েছে সুফিয়ান ফিরেনি। সুফিয়ান না থাকায় পুরো আলিমনগর যেন থ মেরে আছে। ধীরে ধীরে গ্রামটা মানবশূন্য হচ্ছে, সেই যে এক নির্ভরতা। সুফিয়ান না থাকায় মনে হচ্ছে পুরো গ্রাম নয়, দুনিয়াটাই নিস্তব্ধ। গতকাল আবিদ অনেকবার জানতে চেয়েছিল ফারদিনা কাউকে ভালোবাসে কিনা, কিন্তু ফারদিনা তখন সাহস করে বলে দিয়েছে, আমি সুফিয়ানকে ভালোবাসি। ফারদিনা ভেবেছে কথা শুনে আবিদ উত্তেজিত বা রেগে যাবে, তার উপর প্রচন্ড রাগারাগি করবে, কিন্তু এমন কিছু হয়নি। আবিদ ফারদিনার কথা শোনার পর বেশ কিছুক্ষণ চুপ ছিল। এরপর ফারদিনা জিজ্ঞেস করেছে, ভাই, চুপ করে আছো কেন? আমি কি ভুল কাউকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি? আবিদ স্বাভাবিক হেসে বলেছিল, তোর পছন্দ কখনো ভুল হতে পারে না। আমি সুফিয়ান এবং আব্বার সাথে কথা বলবো। ফারদিনা আনন্দে আত্মহারা হয়ে যায়, আবিদকে জড়িয়ে ধরেছিল। ফারদিনা হাঁটতে হাঁটতে ভাবে সুফিয়ানের কথা। তার পাশে ঝিলমিল, তারা যাচ্ছে সুফিয়ানের বাড়ি। যদি কোনোভাবে জানা যায় সুফিয়ান কোথায় গেছে, তাহলে ফারদিনাও সেখানে যাবে। গতকাল রাতে তারা দুজন মিলে নিশ্চিত হয়েছে আজ রশিদ ভুলিয়ে ভালিয়ে ঘরের বাইরে বের হবে ফারদিনা কোথায় আছে। মন থেকে চাইলে চেষ্টা করলে সবই সম্ভব হয়। সরু পথ ধরে দুধারে ধানের ক্ষেত, পাকা ধান পেকে হলুদ ভাব এসেছে। ধান ক্ষেতের মধ্যে কাকতারুয়া। ফারদিনা কাকতারুয়ার দিকে তাকিয়ে নিঃশব্দে হাসলো। হঠাৎ তার ঠোঁটের ফাঁকে হাসি আবার রহস্য তা ঝুলে আনলো। ভেতরে জমা একরাশ কষ্ট আর ব্যথা। গতকাল 7 দিন পেরিয়েছে, আজ 8 দিন। সুফিয়ানকে সে দেখে না, কোথায় যেতে পারে দিনরাত ভেবেও কোনো কিছুর কুলকিনারা পায় না। বিপদ হলো কিনা ভাবছে সে। যেতে যেতে দেখলো দূরে থেকে এক লোক ফারদিনার দিকে কালো চাদরে আড়ালে তাকিয়ে। ফারদিনা সরাসরি না তাকিয়ে আড়াআড়িভাবে দেখলো। হ্যাঁ, সে নিশ্চিত হলো। ফারদিনা হঠাৎ করে দাঁড়িয়ে ফেললো। ঝিলমিলকে বলল, দেখ ওই লোকটা আমাদের দিকে কিভাবে দেখছে। ঝিলমিল ইশারা অনুযায়ী তাকায়। একটা বৃদ্ধ লোক দেখে আটকে ওঠে। ফারদিনার দিকে তাকিয়ে আছে সে। ঝিলমিল লোকটিকে ভালো করে দেখে বলল, উনি তো মজিদ মিয়া। মজিদ মিয়া আবার কে? উনি তো ওই যে যার খাজনা বারবার ওই বকেয়া থাকে, ওনার মাথায় সমস্যা আছে লোকে কয়। তুই চল, তো কাজ সার, সর্দার দেরি হইলে বকবেন। ফারদিনা ঝিলমিলের কথা অনুযায়ী মসজিদের বিষয় অগ্রাহ্য করে সুফিয়ানের বাড়ির দিকে চলে যায়। বাড়ি ফাঁকা, উঠানে খড় পড়ে আছে রাঙার খাদ্য। সুফিয়ানের ঘরটা তালাবদ্ধ। ফারদিনা বলল, চল তালা ভেঙ্গা ভেতরে প্রবেশ করি, যদি কিছু পাই। কার অনুমতি ছাড়া ঘরে যাওয়া উচিত নয়। আর এখানে তুই তালা ভাঙবি? না বাবু, আমি পারবো না। নাটক কম কর, মুচমুচি যা বলছি তাই কর, ভারী কিছু নিয়ে আয়। ঝিলমিল বাধ্য হলো কোমর থেকে হাত বেঁধে ফারদিনার দিকে তাকালো। সে ঠোঁট
চোখ এক করে ঝোলায়ে বলল, যা বলছি দয়া করে কর। ঝিলমিল চারপাশে ভারী কিছু খোঁজার চেষ্টা করলো, ইটের খণ্ড পেল, সে টেনে তালার উপর আঘাত করতে লাগলো, কিন্তু তালা খুলছে না। ঝিলমিল কিছুক্ষণ চেষ্টা করার পর ফারদিনার হাতে দিল ইটের খণ্ড। সে তালা ভাঙতে শুরু করেছে। পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, ঘরে ঢুকে লাভ নাই, সুফিয়ানের কোনো জিনিস ঘরে নাই, সে আর ফিরবে না বলে রহস্যকর এক হাসি দিল। হাসির শব্দে ফারদিনা বিরক্ত হলো, ঘুরে তাকালো। লোকটি মজিদ মিয়া। আপনি কিভাবে জানলেন? আমি সব জানি, সে আর ফিরবে না। ফারদিনা হাত থেকে ইটের খণ্ড পড়ে গেল মৃদু আওয়াজ তুলে। হঠাৎ যেন শিরদাঁড়া বেয়ে তার শীতল স্রোত বইতে লাগলো। ফারদিনা মজিদের সম্মুখী হলো, নির্বিকার কণ্ঠে বলল, আপনি জানেন সুফিয়ান কোথায় গেছে? জানি, কিন্তু কমু না বলে আবার হাসলো মজিদ। ফারদিনা অনুরোধ কণ্ঠে বলল, দয়া করে বলুন, আমি জানতে চাই সে কোথায়। যদি সে আমার সাথে প্রতারণা করে তাহলে তবে তার কাছে আমি জানতে চাইবো আমাকে মিথ্যা আশা দেওয়ার কারণ কি। আমি তাকে একবার জিজ্ঞেস করতে চাই, বলুন দয়া করে। ফারদিনা ভেজা কণ্ঠে মজিদের মন শীতল হলো। সে ফিসফিসিয়ে বলল, আমি বলবো, কিন্তু আমার কথা কাউরে কইতে পারবা না। আচ্ছা, কাউকে বলবো না। সুফিয়ান গেছে তার গ্রাম সিন্ধুতলিতে। কোন পথ থেকে আমরা যেতে পারি? নদীপথে যাওয়া যায়, নদীপথে ছাড়া যাওন যায় বলে মজিদ মিয়া চলে যায়। পাগলের মতো আচরণ করছিল সে। ফারদিনা ঝিলমিলকে বলল, চল আমরা সিন্ধুতলি গ্রামে যাব। সুফিয়ান আসলে কি কাজ করো এখানে, আর আমাদের কেন মিথ্যা বলেছে এ শেষ দেখতেই হবে। ঝিলমিল রাজি হলো না, বলল, আমরা দুইজন মেয়ে হয়ে এত দূরে কেমনে যাবো? বিপদে পড়ি যদি? কিছু হবে না, তুই যদি সত্যি আমার বন্ধু হয়ে থাকিস তবে এক্ষুনি চল। ঝিলমিল ভাবছে, কঠিন ভাবনা, তার চাহনি বলে দিচ্ছে মোটেও রাজি না, কিন্তু ফারদিনার জন্য যেতে হবে। আচ্ছা চল। দুপুরের রোদ এখন একটু নরম হয়ে এসেছে। আকাশ জুড়ে হালকা ছায়া মেঘ সোনালি মতো আলো ছড়াচ্ছে। নদীর ঘাটে নৌকা থেকে বাঁধা ছিল একটি নৌকা, কাঠের শরীর, যুগের ছাপ, শক্তপোক্ত। ফারদিনা সবার আগে একটা পাটাতনের উপর দাঁড়িয়ে নদীর দিকে তাকালো, অথচ জলের বুকে জুড়ে ঢেউ, দুপাশে দুটি শাপলা ভাসছে। নীরবতা ভেঙে মনে হচ্ছে জল যেন সব জানে। সুফিয়ান কোথায় আছে, কোন বাতাসে তার ভেসে এগিয়ে গেছে। আজমত উঠল কিছুটা তাড়াহুড়ো করে, হাতে ছোট ব্যাগ। চলো, সময় নষ্ট করা ঠিক হবে না। গলায় উদ্বেগের স্পষ্ট। ঝিলমিল পেছনে থেকে নৌকায় উঠতে উঠতে বলল, সিন্ধুতলি গ্রাম ওই পার দিয়া যে পথে ছোট কিছু জলের স্রোত আইছে একটু বেশি, সাবধানে যাও মাঝি। নৌকার রামুটে হাসি হেসে দাঁড়ালো, ভয় পায়েন না, এই নদীর পথ আমার হাতে তালুর মতোই চিনি। আর কথার আশ্বাস পেয়ে ফারদিনার বুকে যেন ভার কমলো। মনে হচ্ছিল নদীর প্রতিটি ঢেউ যেন আরেকটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে, সুফিয়ান সত্যি ওদিকে আছে তো? নৌকা ছড়ায় কাঠের গা ঘেঁষে জলের শব্দ উঠল চরক চরক করে। প্রথমে ধীরে ধীরে নৌকা চলল, তারপর বাতাসের তালে গতি দিয়ে বাড়ল। নদীর দুধারে দৃশ্য চোখের সামনে ভেসে পড়ল। কচু ক্ষেতের মাঝে সাদা বক, নিস্তব্ধে বাঁশঝাড়, কোথাও কোথাও ধোঁয়া উঠছে মাটির চুলা থেকে, পুরোপুরি দূর থেকে। ঝিলমিল আলতো করে তার কাঁধে হাত রাখে, কিছু হইব না ফারদিনা, সিন্ধুতলির মানুষ ভালা, শুনছিলাম। আজমতো বলল, আমরা তাকে খুঁজে পাবো, তুমি এত চিন্তা করো না। ঝিলমিল বলল, গ্রামটা অনেক দূরে, আমি এমনিতেও ফেরা হইব না বইলা মনে করি। জানি সর্দার আমগো না পাইয়া কি করে। নৌকা তখন নদীর মাঝ বরাবর পৌঁছে গেছে। স্রোত আর স্রঞ্চল, ঢেউ একটু বড়। নৌকাওয়ালা দা পেতে দিক ধরল। আকাশে জোড়া চিল ঘুরছে, তাদের ডানার ছায়া জলে গা ছুঁয়ে যাচ্ছে। দূরে পশ্চিম দিগন্তে আলোর রং বদলাতে শুরু করেছে, হলুদ থেকে সোনালি, তারপর কমলা। কুয়াশা নেমে আসছে। যাত্রাপথে সবাই চুপচাপ, শুধু বাতাসের শোষস ধ্বনি শোনা যাচ্ছে, দা আর তাল ঠেকাঠুকি। তবুও নৌকার নীরবতা যেন এক ধরনের প্রতিজ্ঞার মতো। যাই হোক যাই, সামনের অপেক্ষা করে থাকুক, আজ আর তারা থামবে না। ফারদিনা থামবে না, অন্যায় যা করুক। দীর্ঘ সময় পর তারা সিন্ধুতলি গ্রামে পৌঁছে গেল। দূর থেকে সিন্ধুতলি গ্রামে চলাফেরা, চারা গাছে রাখা সবকিছু দিগন্ত ফুটে উঠেছে। ফারদিনার বুকটা হঠাৎ করে ধুপ করে উঠল। অজানা গ্রামের দিকে ভেসে যাওয়া এই পথ হয়তো ঠিক এক নদীর মতোই, যাকে সুফিয়ানের কাছে নিয়ে যাবে তাকে। নৌকা এগিয়ে যায় স্রোতের সাথে, আর তার মনের সংখ্যাও বাড়তে থাকে। অতঃপর তারা পৌঁছে যায় সিন্ধুতলি গ্রামে। ফারদিনা নৌকা থেকে নেমল আগে।
নামতে গিয়ে শাড়ির আঁচল নৌকার ধারে বেঁধে গেল। ফারদিনা দাঁড়ালো, আজমত আঁচলটা ধীরে সরিয়ে দিল। এরপর সেও নামলো। ঝিলমিল কোথাও যাওয়ার আগে পেছন থেকে বাধা পড়লো অমঙ্গল। আজমত বলল, তোমার এসব কথা কই পাও? আমি এসবে বিশ্বাস করি না বলে মাঝির পাওনা বুঝিয়ে দিল। তারপর হাঁটা শুরু করলো। এই পথ সবুজ শ্যামল এর পথ নয়, এই পথ মরুভূমির দেশ। চারদিকে উঁচু উঁচু ইট পাথরের পাহাড়ের মতো। সবুজের কোনো দেখা নেই, পথে শুধু বালি, বালিতে অশ্বের পায়ের ছাপ, একাধিক অশ্বের পায়ের ছাপ। বেশ কিছু দূরে ঢাল হয়ে যাচ্ছে। ঢাল পেরিয়ে সবুজে দেখা মিলবে বলে তারা ধারণা করে। সন্ধ্যা নামছে ধীরে ধীরে। ফারদিনার পায়ে ব্যথা হয়ে গেছে, তবুও থামছে না। অন্যদিকে সে তার গ্রাম ছেড়ে দূরে চলে এসেছে সুফিয়ানকে খুঁজতে। জানতে পারলে তার ভাইরা তাকে এলোপাথারি ছুরির আঘাতে মেরে ফেলবে, সে নিশ্চিত। তবুও এই মুহূর্তে সুফিয়ানকে খুঁজে বের করা যেন তার কাছে মোক্ষম কাজ। এটাই তার প্রধান। কিছু দূরে যেতেই চোখ পড়ল লণ্ঠনের আলো। মশানের আলো পুরে ঘর, অনেক অনেক ঘর। ঘরগুলো ছড়িয়ে আছে একটা জমিদার বাড়ি। দূর থেকে যতটুকু বোঝা যায় বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে। গ্রামবাসী কাউকে দেখা যাচ্ছে না ভিড়ে। সেরকম কোনো শব্দ ভেসেও আসছে না, শুধু অনেক রূপসী লাগছে গ্রামটা। এরপর ভিড় অতিক্রম করে জমিদার বাড়ির মূল ফটকের সামনে একটু জায়গা পেয়ে উকি মেরে দেখার জন্য ফারদিনা দুজন অনুচারীকে ফাঁক দিয়ে তীক্ষ্ণ চোখে তাকালো। বাড়িটিতে জমজমাট আয়োজন। এর ভিড়ে উজ্জ্বল শ্যামবর্ণের যুবক বেরিয়ে এলো। যুবকটিকে চোখে পড়তে রাজকীয় সাজে উপস্থিত। পরনে পান্না, সবুজ রঙের মূলবেরি সিল্কে লম্বা আড়ঙ্গ, গলা জুড়ে সরু কাজ করা নিখুঁতভাবে। ডান কাঁধের কাছে রঙিন দোপাট্টা, সোনালী বর্ডারের কাজ করা, চিকচিক করছে তা। মাথার ওপর গেরুয়া পাগড়ি, রাজকীয় বেশ পোশাক, সোনালী রঙের নকশার ওপরে আলো ঝিলমিল করছে। পুরো সাজে যেন জমিদারি ঐশ্বর্য। একবার দেখে দ্বিতীয়বার আর কেউ যেন চোখ ফেরাতে চাইবে না। ফারদিনা যুবকটির মুখ পরিষ্কারভাবে দেখার আগে একজন অনুচারী এসে তার ফাঁকা জায়গা দখল করে নিল। একজনের ধাক্কায় ফারদিনা সরে গেল এক পাশে। আজমতাকে হাত ধরে আগলে জায়গায় নিয়ে আসলো। এরপর একটু উকিঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করলো। যুবকটিকে দেখতে পেল। তার সামনে রাজকীয়ভাবে উপস্থিত সুফিয়ান ধীর পায়ে সামনে আসায় তার সামনে দাসীদের ভিড় বেড়ে গেল। এলো এক সুন্দরী নারী, যার সৌন্দর্যে যেন গোটা বাড়ি ঝিলমিল করছে। তার আচরণে প্রায় একজন জমিদার কন্যা। সুফিয়ান তার দিকে হাত বাড়িয়ে দিয়ে সেও তার হাত ধরে রেখে বলল, এতদিন পর তোমার আসার সময় হলো বুঝি? পাশ থেকে একজন বলল, হয়তো তার উদ্দেশ্য সফল। সুফিয়ান রাখাল নয়, একজন জমিদার। সত্যিটা চোখের সামনে উদ্ঘাটন হয় ঠিক সেই মুহূর্তে ফারদিনার শরীরটা থমকে যায়। তার দু চোখ বিস্ময়ে বড় হয়ে যায়, যেন অচেনা কাউকে প্রথমবার দেখছে। চোখের মনি কেঁপে ওঠে দপদপে। দৃশ্য যেন ধীরে ধীরে নিস্পন্দন এবং কঠিন হয়ে গেল। চোখের পলকের ফাঁকে যেন জমে থাকা আর্দ্রতা প্রথমে বাষ্পের মতো, পরে চিকচিকিয়ে জলের মতো তাকে পরিণত হলো। সে চোখ সরাতে চাইলো, কিন্তু পারছে না। চাহনি যেন আটকে যাচ্ছে অবিশ্বাসের গিটে। ঠোঁট দুটো কেঁপে উঠলো বারংবার। ঠোঁটের কোণে অদ্ভুত এক শব্দ আর এক রাগ, ব্যথা হতভম্ব হলো তার। তার ব্যথাগুলো মিলেমিশে যেন এক অচেনা ব্যথা তৈরি করেছে। ফারদিনার বুকটা ধীরে ধীরে ওঠানামা করছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে, যেন বুকের ভেতরটাকেও দুমড়ে মুচড়ে শেষ করে ফেলেছে। হাত দুটো অজান্তেই মুঠোভর্তি করে নিল সে। পাতলা আঙ্গুলগুলো কাঁপছে তার। অদ্ভুত কম্পন খেয়াল করলো সে। তবে তার কাঁধে সামান্য ঝুঁকে এসে যেন নিজের ভেতরকার আঘাত সামলে রাখতে পারছে না, চেষ্টা করছে। ফারদিনা তার চোখে জল জোড়া আটকানোর চেষ্টা করলো, পারল না। জল বের হয়ে আসলো, গাল ভিজে গেল। মনে হচ্ছে ভেতরে এখন ঝড় উঠেছে। বিশ্বাসঘাতকের যন্ত্রণা, নিজেকে বোকা ভাবার তীব্র লজ্জা, আর হঠাৎই দূর থেকে হওয়া শীতল শূন্যতা। তার বুকে কোনো চিন্তা নেই, রাগ উচ্ছ্বাস নেই, শুধু নীরবতা আর ভয়ঙ্করভাবে ঠকে যাওয়া। সুফিয়ান তাকে ঠকিয়েছে, একদম ভেঙে চুরে শেষ করে দিয়েছে। ঝিলমিল এবং আজমত নিজেদের মধ্যে চোখাচোখি আলাপে আতঙ্কিত হয়ে পড়ল। তারাও রীতিমতো নির্বাক হয়ে গেছে। ঝিলমিল ফারদিনাকে নিয়ে ভিড় থেকে বেরিয়ে নীরব শূন্য স্থানে চলে গেল। সেখানে শুধু বালুর ওপর ফারদিনা বসে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। তার কান্নার শব্দ আজ প্রকৃতি শুনছে, সুফিয়ান শুনছে না। ঝিলমিল সান্ত্বনা দিয়ে বলল, আগে কইছিলাম তারে বিশ্বাস করিস না, আজ বুঝলি তো, যা হওয়ার হয়েছে, এখন কান্দিস না, চল ফিরা যায়। ফারদিনা শুধু কেঁদেই যাচ্ছে।
কিছু বলছে না। আজমত ফারদিনার সামনে হাঁটু গেড়ে বসে বলল, আমিও সুফিয়ানের এই আসল রূপ দেখে অবাক হচ্ছি, কিন্তু এখানে কি হচ্ছে কিছুই আমরা জানি না। দাঁড়াও, আমি একজনকে জিজ্ঞাসা করি বলে দাঁড়ালো। কাকে জিজ্ঞেস করবে ভেবে আশেপাশে তাকালে একজন বৃদ্ধ মহিলাকে পেল। এদিকে আসছে। আজমত তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা চাচি, এখানে কিসের উৎসব হচ্ছে? আজমত ভুল উৎসব বলে ফেললো অনুষ্ঠানকে। বৃদ্ধ কাপা কাপা গলায় বলে, উৎসব না, বিয়া হইতাছে, বিয়ার অনুষ্ঠান। এই পর্যন্তই ছিল দ্য সাইলেন্ট ম্যানর উপন্যাসটার প্রথম খণ্ড আর কি। আর এরপরে আসবে দ্বিতীয় খণ্ড।